এখানে আমরা রাত্রে ছিলাম আর হরিণটি হচ্ছে এই পার থেকে পার হচ্ছিল। এটা চিল পাখি, সুন্দরবনের চিল। এই দেখুন, এটা সুন্দরবনের এক প্রজাতির চিল, নামটা আমি ঠিক মনে করতে পারছি না। এই শিয়াল দেখুন, শিয়াল, এই মানুষ শিয়াল শিয়াল শিয়াল, এই দেখুন, এই দেখুন শিয়াল বসে রয়েছে। ইদানিং খবরে শুনেছেন এই জঙ্গলে বাঘ এসছিল। এই দেখুন, এই খাড়ি থেকে বেরিয়েছি আমরা, আর এপারে দেখুন, এই পারে রয়েছে নিঝুম দ্বীপ, আর এই পারে রয়েছে ধনচি ফরেস্ট, আর দেখুন ঠাকুরার নদী, দেখুন একদম চারিদিকে কুয়াশা ভর্তি। এই কাঁকড়া ধরা পড়েছে, টোটাল এই কাঁকড়া, মানে এখন মোরা কটাল চলছে, ওনারা বললেন যে এই সময় কাঁকড়া বেশি পড়ে না। কুয়াশা দেখুন, এত কুয়াশা, যেন ধুলো উঠছে, এত কুয়াশা। হ্যালো মা 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 গো, হায় জাল পড়ছে, জাল দেখা যাচ্ছে না, এত কুয়াশা। সুপ্রভাত জানাই সবাইকে। এখন আমরা নৌকো পাড়ে ঠেকিয়ে দিয়ে একটু মর্নিং ওয়াক করছি। কেন জানেন কি? সামনের ভিউটা একবার দেখুন। কার না ভালো লাগবে বলুন ছুটতে। স্বাগত জানাই সুন্দরবন আর নতুন একটি পর্বে। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি, পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা সুন্দরবন। মূলত আজকে আমার গন্তব্যস্থল সুন্দরবনের একটি অন্যতম ফরেস্ট, যার নাম ধনচি ফরেস্ট। মূলত আজকে আমার যাত্রাপথ শুরু হবে এই পাথর প্রতিমা খেয়াঘাট থেকে, এবং এই যে ধনচি ফরেস্ট, আমাদের অভিযানটা শুরু হবে। এই ধনচি ফরেস্টের বিভিন্ন নাম না জানা ভয়ঙ্কর খাঁড়ি রয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে বা নিউজ পেপারে দেখেছেন, বিজিয়ারা জঙ্গল থেকে একটি বাঘ পেরিয়ে এসে এই ধনচি ফরেস্টে আশ্রয় নিয়েছিল। পরবর্তীতে সেই বাঘ যদিও পেরিয়ে আবার পুনরায় সেই বিজিয়ারা জঙ্গলে চলে যায়, কিন্তু এখনও কমেনি সেই বিপদের আশঙ্কা। মূলত আজকের আমরা এই ধনচি ফরেস্টের বিভিন্ন নাম না জানা যে খাঁড়ি রয়েছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য খাঁড়ি, যে খাঁড়ির নাম হলো সীমাখাল। সেই সীমাখাল খাঁড়িতে আমরা গিয়ে নৌকো রাখবো এবং সেখানে কাঁকড়া ধরবো এবং রাত্রে রান্নাবান্না করে খাবো এবং রাত্রি যাপন করব। তাই পর্বের সঙ্গে জুড়ে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করুন, তাহলে আপনাদের ভালো লাগবে। তো চলুন, আজকের এই পর্ব অনেকটা আনন্দজনক এবং অনেকটা রোমাঞ্চকরজনক হতে চলেছে। তো চলুন পর্বের সঙ্গে আমরা ঝাঁপিয়ে পড়ি। কুয়াশা একদম ভরপুর হয়ে গেছে। আজকে রোদ্দুরটা যা বেরোবে না, কি লাগছে রে। সুপ্রভাত জানাই সবাইকে। এখন আমরা নৌকো পাড়ে ঠেকিয়ে দিয়ে একটু মর্নিং ওয়াক করছি। কেন জানেন কি? সামনের ভিউটা একবার দেখুন। কার না ভালো লাগবে বলুন ছুটতে। আর এপার থেকে একদম পিচের রাস্তা চলে গেছে গ্রামের দিকে, আর আমরা ছুটছি নদীর পাড়ে। আর দেখুন মাথার পাতা কত সুন্দর। তো আজকের মতো আমাদের গল্পের যে ভেলা সুন্দরবন পর্ব, আমরা ভেলা নিয়ে মানে অলরেডি ভেসে পড়েছি। আর আজকের এই পর্বের মাধ্যমে আপনাদের সব কিছু তুলে ধরার চেষ্টা করব। 24 ঘন্টা আমরা এই নৌকোতে রাত্রি যাপন করবো, মাছ ধরবো, খাওয়া দাওয়া করবো এবং বাঘ জঙ্গলের আশেপাশে ঘুরে বেড়াবো এবং আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তাই পর্বের সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আপাতত আমি যেই নদী থেকে এখন যাচ্ছি, এই নদীর নাম হলো বকচর নদী, এবং এই নদী হয়ে আমরা একদম ঠাকুরার নদীর শাখায় যাব এবং সেখান থেকে হয়ে আমরা ধনচি দ্বীপের পাশ থেকে হয়ে একদম বঙ্গোপসাগরের দিকে রওনা দেব। তো চলুন, আজকের এই পর্ব অনেকটা ভয়ঙ্কর হতে চলেছে এবং তার সঙ্গে রোমাঞ্চকরও বেশ বটে। তো আজকের পর্ব সবার কাছে অনুরোধ আমার, পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে বোটটাকে দেখতে পাচ্ছেন, এই বোটটি হলো মূলত সুন্দরবন ভ্রমণ করে নিয়ে আসছে ডায়মন্ড হারবার থেকে। তো আমাদের এই রামগঙ্গার সাইড থেকে অধিকাংশ সময় যেটা হয় কি, ডায়মন্ড হারবার, নামখানা এইসব এলাকার যারা পর্যটক আমাদের এই পাথর প্রতিমার নদী হয়ে বনি ক্যাম্প, কলস, ঝড়খালি এই বিভিন্ন সাইডে সুন্দরবন ভ্রমণ করতে যান। আর এই সেই বোট, প্রচুর পর্যটক আছে, পুরো ফুল প্যাক আপ হয়ে রয়েছে, সবাই দাঁড়িয়ে আমাদের দেখছে। আর দেখুন সূর্যি মামা পরপর অস্ত যাচ্ছে, কত সুন্দর লাগছে পরিবেশটা। আপনারা তো অনেকে সুন্দরবন বেড়াতে যান বড় বড় বোটে করে, কিন্তু আজকের আমরা যে সুন্দরবন ভ্রমণ করব এবং আমাদের চোখে যে আপনাদের সুন্দরবনকে ঘুরিয়ে দেখাবো, সেই বোট কিন্তু অতটাই বড় নয়।
খুব সামান্য একটি ছোট বোট। আর এই বোটে মাত্র দুদিন থাকবো এই বোটে আমরা, এবং দুজনই থাকবো। ওই সামনে রয়েছে আমাদের মানসদা, আর এখন আমি বোট চালাচ্ছি। তো যাই হোক, অনেকটাই ভালো লাগছে আমাদের, এবং আপনাদেরও ভালো লাগবে আশা করি। সেরকম ভাবে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আর এই যে দেখুন, পরন্ত বিকেলে এখন বাজে প্রায় 3:30 মতো, এই গাছের ওপর যে সুন্দর সূর্যের আলো পড়েছে, কতটা সুন্দর লাগছে। আর ওই পার থেকে দেখুন, এই যে এক দ্বীপ থেকে অপর দ্বীপে যে মাল পরিবহন যে হয়, সেই বোটে করে কিন্তু জিনিসপত্র আসবাবপত্র সব পরিবহনের হচ্ছে এই বোটের মাধ্যমে। আর আমরা চলে যাব এই দিকে হয়ে একদম ঠাকুর নদী হয়ে চলে যাব বে অফ বেঙ্গল সাইডের দিকে, এবং তার পাশে থাকবে কলস জঙ্গল। তো চলুন, আজকের এই পর্ব অনেক সুন্দর হতে চলেছে। মূলত আজকের আমাদের যে যাত্রাপথ, এই যাত্রাপথের সঙ্গী অথবা সাক্ষী হয়ে থাকছে জলের মধ্যে ভেসে থাকা এই কয়েকটা কাঠের টুকরোর ভাসমান নৌকো, এবং তার সঙ্গে থাকছে সবুজ উদ্ভিদ, দিগন্তময় অফুরন্ত জলরাশি, ছোট ছোট ফিশিং বোট, মালবাহী বোট, তার সঙ্গে পাখির গুনগুন গান, সঙ্গে ঢেউয়ের দোলা, সমস্ত কিছু থাকবে। এবং সমস্ত কিছুর উপভোগ আজকের এই পর্বের মাধ্যমে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। মনে করবেন আপনারা হচ্ছে আমার পরিবারের একজন সদস্য, এবং মনে করবেন যেন আপনারা হচ্ছে আমার সঙ্গে যাচ্ছেন এই ভ্রমণে। তো চলুন। এই মুহূর্তে আমরা যে খাঁড়িটির মধ্যে প্রবেশ করেছি, এই খাঁড়িটি হলো ধনচি ফরেস্টের একটি খাঁড়ি। আর মূলত সম্প্রতিকালে এই জঙ্গলে বাঘ এসে প্রায় 20-25 দিন ছিল। আপনারা জানেন এই জঙ্গলে বাঘ আশ্রয় নিয়েছিল। ঢুলিবাসনী থেকে বাঘ এসে এই সাইডে রয়েছে এল প্লটের শ্রীধরনগর, উপেন্দ্রনগর, সেখানে বাঘ আশ্রয় নেয়, এবং সেখান থেকে শোরগোল পড়ে গিয়েছিল। তারপরে টাইগার টিমের সদস্যরা সবাই জাল ঘিরেছিল, কিন্তু সেই বাঘ ওখান থেকে এই জঙ্গলে চলে আসে। তারপরে এই জঙ্গলেও জাল ঘেরা হয়েছিল, কিন্তু বাঘ ধরা দেয়নি। খাঁচা পাতাও হয়েছিল লিও নামক একটি খাবার দিয়ে, যাতে বাঘ সেই গন্ধে এসে ধরা পড়ে, তাতেও ধরা পড়লো না। জীবিত ছাগলও দেওয়া হয়েছিল খাঁচার মধ্যে, কিন্তু বাঘ ধরা পড়েনি। পরবর্তীতে জালের উপর থেকে বাঘ হচ্ছে লাফিয়ে ধুলিবাসানি জঙ্গলে ফিরে গেছে। আর এই যে উঁচু ঢিবিটা দেখতে পাচ্ছেন না, এইটা একদম চলে গেছে ধনচি ফরেস্টের ভেতরের দিকে। এই পারে সব ছোট ছোট ম্যানগ্রোভের জঙ্গলের যে গাছ হয় না, ম্যানগ্রোভের ছোট ছোট প্লান্টেশন, সেগুলো করা হয়েছে। আর তারই মধ্য দিয়ে আমরা যাচ্ছি একদম খাঁড়ির ভেতরে। এত সুন্দর, এত নিঝুম। আর এই জঙ্গলে বাঘ আশ্রয় নিয়েছিল, মানে এক কথায় বলতে পারেন টাইগার টিমের সদস্যরা পুরো নাকানি চুবানি খেয়ে গিয়েছিল। এই খাঁড়ির একটি অংশ রয়েছে যেই অংশতে কেউ কোনোদিনও যায়নি, একমাত্র জেলে ভাইরা ছাড়া। তো সেই খাঁড়িতে গিয়ে আমরা আজকে জাল ফেলবো, রান্নাবান্না করব, এবং খাওয়া দাওয়া করবো, এবং রাত্রি যাপনও করবো এই নৌকোর মধ্যে। তো চলুন, আজকের পর্ব অনেকটা রোমাঞ্চকর, সঙ্গে ভয়ঙ্কর হতে চলেছে, কেননা এখানে আর কাউকে দেখতে পাচ্ছি না, আমরা এই দুজন ছাড়া। আর দেখুন কত সুন্দর লাগছে। আর ওইগুলো হচ্ছে ধুন্দুল ফলের গাছ রয়েছে, গেওয়া গাছ, গোড়ান গাছ রয়েছে, সারি সারি দেখুন হেতাল গাছও ভরপুর হয়ে রয়েছে। আর মূলত এইসব খাঁড়িতে একমাত্র আদিবাসী সম্প্রদায়ের যে জেলে ভাইরা ওনারাই যাওয়া আসা করেন, বা ওনাদেরই আনাগোনাটা একটু বেশি। না হলে সাধারণ যে জেলে ভাইরা এই পথে যায় না, আমি যতদূর জানি বা দেখেছি। আর এখন ফাটা পড়েছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। আর আজকের সন্ধ্যার পর থেকে বিকেলের পর থেকে বেশ ঠান্ডাটা পড়েছে। তাই জঙ্গল একদম যেন নিস্তব্ধ হয়ে রয়েছে। আর তারই জঙ্গলের বুক চিরে আমরা যেন একটি ভাসমান বোট নিয়ে ভেসে চলেছি। কতটা রোমাঞ্চকর একবার ভেবে দেখুন। আর আপনারা যারা সুন্দরবন বেড়াতে যান না বড় বোট নিয়ে, এই রকম খাঁড়িতে আপনারা কখনো ঢুকতে পারবেন না, কারণ এই খাঁড়িতে বেশি জল নেই, একদম সীমিত জল। আর এইসব খাঁড়িতে আপনাদের বোট প্রবেশ করতে দেবে না। আগে টুকটাক ঢুকতে দেওয়া হতো জোয়ারের সময়, কিন্তু বিশেষ কারণে, এই সুন্দরবনের পশু পাখির যে বিরক্তি যাতে না হয় বা ডিস্টার্ব যাতে না হয়,
তার জন্য এইসব খাঁড়িতে এখন বোট আর ঢুকতে দেওয়া হবে না। তাই বোট নতুন করে এনওসি জমা দেওয়ার পর সেই বোট আবার পর্যটকদের নিয়ে বেড়াতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। ভাটা হচ্ছে তো, তাই তাড়াতাড়ি জল নেমে যাচ্ছে। আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, না হলে জল আরও নেমে গেলে আর আমরা বেরোতে পারবো না। এখানেই আমাদের নৌকো রেখে দিতে হবে। আর এই জঙ্গলে নৌকো নিয়ে থাকা এত সাহস আমাদের নেই। চলুন আরো সামনের দিকে যাই। খাঁড়ির মধ্যে যে জল নেই তার প্রমাণ দেখুন, জল একদম ঠেলে নিয়ে আসছে, একদম জল কম, একদম। আর এই খাঁড়ি মাঝখানে এত সরু হয়ে থাকে, মানে আপনি বুঝতেই পারবেন না যে খাঁড়ির পর আবার বড় একটি অংশ খাঁড়ি রয়েছে। মনে হবে এখানেই জঙ্গলটা পুরো শেষ। এই শিয়াল দেখুন, শিয়াল, এই মানুষ শিয়াল, 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 এই দেখুন, এই দেখুন শিয়াল বসে রয়েছে। অসাধারণ, অসাধারণ, মানে এটি সত্যি অসাধারণ লাগছে। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শিয়ালটার কি সাহস, পুরো বাঘের মতো করে হেঁটে এলো, হেঁটে এসে আমাদের সামনে বসে পড়লো। যত সম্ভব ও হয়তো খাঁড়ি পার হয়ে এই পারে আসবে। আর ওদের বেরোনোর সময় হচ্ছে, মূল সময়টা হচ্ছে এটাই। কিছুক্ষণ পরে তো ওরা চিৎকার করে ডাকতে শুরু করবে। আর দেখুন জল নেই, দেখুন কি অবস্থা, দেখুন একদম জল নেই, শুকিয়ে গেছে। আমরা দুজন আছি বলে নৌকাটা কোনো কারণে হয়তো নৌকাটা ভেসে যাচ্ছে। আর দেখুন এই যে পাখিগুলো, এই পাখিগুলো হচ্ছে ডাহুক পাখি বলে, প্রচুর রয়েছে। নৌকো লেগে যাচ্ছে। নৌকো লাগতে শুরু করেছে আমাদের অলরেডি চরে। আমরা মেশিনের গতি আরও কমিয়ে দিয়েছি, নৌকো লেগে যাচ্ছে। এবং তার সাথে সতর্ক থাকছি কোনো বন্য জীবজন্তু দেখতে পাই কিনা, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। হরিণ টরিণ দেখতে পাই কিনা আমরা নজর রেখেছি ভালোভাবে। আমাকে দেখিয়ে নিয়ে যেতে হচ্ছে, সামনে চর আছে। এটাও একটা ছোট্ট ছোট অনুভূতি জানেন। এই যে পিছন থেকে দেখতে পাচ্ছে না যে সামনে চর আছে কিনা, হঠাৎ করে নৌকো নিয়ে সোজা চলে গেলে, চরের উপর উঠে গেলে আমরা ফেসে যাবো, আর নামতে পারবো না। দুজন তো, আর এত বড় নৌকো আমরা ঠেলে জলে নামানো সম্ভব নয়। আর এই খাঁড়িতে প্রচুর পরিমাণে কুমির রয়েছে। দেখা যাক কতটা এগোতে পারি। আজকের গল্পের ভেলাতে ভেসে আপনাদের কতটা উপভোগ করাতে পারছি একবার আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে। কেননা আপনাদের ছোট্ট ছোট্ট খারাপ ভালো মন্দ সমস্ত কমেন্ট দেখে আমি অনেকটা শিখতে পারি, শুধরে যাই। কোনো কিছু ভুল বলে থাকলে বা দৃষ্টিকটু কোনো কিছু দেখিয়ে থাকলে বা বলে থাকলে সেগুলো শুধরে যাই। আবার ইন্সপায়ারও হই, মানে যে না সত্যি আপনাদের ভালো লেগেছে। একটু জানাবেন কমেন্ট করে। কতটা নিস্তব্ধতা বজায় রয়েছে দেখুন, কত সুন্দর। আর যারা সুন্দরবন বেড়াতে যান না, এই বোটে বসে চিৎকার চেঁচামেচি করবেন না। এতে কি হয় জানেন তো, মানে যদিও বনের জীবজন্তুদের বেরোনোর সময় এই সময়টা দেখা যায়, সেই সময় যদি আপনারা চিৎকার চেঁচামেচি করেন, ওরা কি হয় ভয়ে ভেতরের দিকে চলে যায়। একজনের জন্য অন্যান্য বোটে যারা আছেন তারাও দেখতে পায় না, হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়। তাই সুন্দরবনে প্রতি একটা মানুষের খারাপ ধারণাও চলে এসেছে যে সুন্দরবনে বাঘ দেখলাম, বাঘ দেখলাম, ঘোড়ার ডিম কিছুই দেখতে পেলাম না, ওই কুমির দেখে এলাম, এই ব্যাপারটা ঘটে যায়। এই দেখুন সুন্দরবনের একটা চিল, এটা একটা কি চিল বলে, বেশ একটা চিল পাখি, সুন্দরবনের চিল। এই দেখুন এটা সুন্দরবনের এক প্রজাতির চিল, নামটা আমি ঠিক মনে করতে পারছি না, এর নাম রয়েছে।
দেখুন খাঁড়ি কত সরু, আপনারা টেরও পাবেন না যে এখানে খাঁড়িটা মানে শেষ হয়েছে কি হয়নি। যত নৌকা গেছে দেখুন জল নেমে যাচ্ছে, হু হু করে জল নেমে যাচ্ছে, মানে জল একদম নেই বললেই চলে। কিভাবে আমাদের যেতে হচ্ছে, কিভাবে যেতে হচ্ছে আমাদের, সত্যি বলছি ভয়ও লাগছে যদি নৌকা আটকে যায়। আর এই যে সব হেতাল গাছ, এগুলো হেতাল গাছ প্রচুর রয়েছে এই জঙ্গলটাতে। আর এই জঙ্গলটি অনেক বড়, ধনচি ফরেস্ট। একটা সময় এই জঙ্গলে প্রচুর পশু পাখি বাঘ মানে অবাধে বিচরণ থাকতো। পরবর্তীতে কি হয়েছে, মানে জনসংখ্যা বৃদ্ধির কারণে পরপর লোকাল গ্রাম এগিয়ে আসতে শুরু করলো। এবার সেখান থেকে কি হলো, লোকাল সাইডের গ্রামে বাঘ ঢুকে যেত বা যে মৎস্য ভাইদের উপর আক্রমণ করতো, যার কারণে কি হয়েছে এখানকার বাঘগুলোকে তুলে নিয়ে স্থানান্তরিত করে দেওয়া হয়েছে আরও একটু দূরে যে বড় বড় জঙ্গল রয়েছে সেই সব জঙ্গলে। নাহলে কিন্তু এগুলোতে আমরা ছোটোবেলায় শুনেছি এইসব জঙ্গলে প্রচুর বাঘ হরিণ শুয়োর, মোটামুটি এই জঙ্গলে বাঘ বাদে আর সব কিছু বন্য প্রাণী রয়েছে, অবাধে বিচরণ করে। আপাতত এই জঙ্গলে বাঘ নেই, কিন্তু জানি না শীতকালে বাঘ বেরিয়ে আসে। ইদানিং খবরে শুনেছেন এই জঙ্গলে বাঘ এসছিল, তো জানি না আর আছে কিনা। খবরে তো বলছিল বা আমাদের টাইগার টিম যারা ছিল যোগাযোগ ছিল ওনারা বলেছিল যে বাঘ নাকি ঢুলিবাসার এই জঙ্গলে চলে গেছে। তো সেটা কতটা সত্যি আমরা জানি না, কেননা খাঁচায়ও ধরা পড়েনি, বাঘের পায়ে ছাবও আর পাওয়া যায়নি। তো প্রায় 1 মাসের মতো এই জঙ্গলে বাঘ ছিল। আর সুন্দরবনের ঐতিহাসিক মানে একদম পুরনো জিনিসপত্র যদি পাওয়া যায়, এই ধনচি আইল্যান্ডে প্রচুর পাওয়া গিয়েছিল। মানে আজ থেকে বহু বছর 500 বছর আগের পুরনো জিনিসপত্র, মানে একটা সময় যে এখানে মানুষদের বসবাস ছিল এই সুন্দরবনের, মানে সেটা বলার কোনো আর ভাষা নেই, সত্যিই ছিল, এটা ইতিহাস বলে তাই। তো ইতিমধ্যে আমরা মূলত যে সরু খাঁড়ি থেকে প্রবেশ করেছিলাম, তারপর কিন্তু এই খাঁড়িটা কিন্তু অনেকটা বিস্তীর্ণ হয়ে গেছে। আর সামনে দেখুন একদম সাদা, কিচ্ছু নেই। আর ওপারে রয়েছে কলস জঙ্গল, বিজুয়ারা, চুলকাঠি, ঢুলিভাসানি। আর এটা হচ্ছে একদম বিশাল বড় ঠাকুরার নদী। এবং এই পারে রয়েছে দুম্বা দ্বীপ। পরবর্তী পর্বতে এই দুম্বা দ্বীপ যাব এবং আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আপাতত আজকে সন্ধ্যা হয়ে গেছে, এই আশেপাশে কোনো একটা খাঁড়ির মধ্যে আমরা নৌকো নিয়ে হোল্ড করব এবং রাত্রি যাপন করব, খাওয়া দাওয়া করবো, রান্নাবান্না করব, মাছ ধরবো, মানে খুব সুন্দর করে যেমন থাকা যায়। দুজন, আমি আর আমাদের এই মানসদা, এই দুজন আমাদের নাবিক, আর কেউ নেই, দেখুন আর কেউ নেই। আর এপারে ধনচি জঙ্গল, এই পারেও রয়েছে ধনচি জঙ্গল। আর সামনে একদম নির্জন, শুধু জলরাশি আর জলরাশি। চলুন আমরা যে খাঁড়িটাতে যাব সেখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। এই দেখুন এই খাঁড়ি থেকে বেরিয়েছি আমরা। আর এপারে দেখুন, এই পারে রয়েছে নিঝুম দ্বীপ, আর এই পারে রয়েছে ধনচি ফরেস্ট। আর দেখুন ঠাকুরার নদী, দেখুন একদম চারিদিকে কুয়াশা ভর্তি, যেহেতু এখন শীতকাল এখনো শেষ হয়নি। চারিদিকে একদম ধুধু মাঠ, একদম সাদাই সাদা। আমরা হচ্ছে আগামীকাল এই দিকে যাব দুম্বা দ্বীপে, এবং গিয়ে আপনাদের তুলে ধরার চেষ্টা করবো সেই দ্বীপে কি কি রয়েছে। আর মূলত আজকের এই খাঁড়ির ভেতরে আমরা বেশ কিছুটা যাব, সেখানে গিয়ে নৌকো হোল্ড করবো, করে জাল ফেলবো, মাছ ধরবো এবং রান্না করে খাবো, তার সঙ্গে রাত্রি যাপন করবো। আর এই চরে বিভিন্ন পরিযায়ী, এই শীতকালে যে সুন্দরবনে বিভিন্ন যে পরিযায়ী পাখি আসে, সেই সব পাখি সব ঘুরে বেড়াচ্ছে এই চরে ভাটার সময়। অপূর্ব লাগছে, অপূর্ব। একদম সন্ধ্যা ঘনিয়ে আসছে, সূর্যি মামা চলে গেছে অস্ত নিয়ে, আর তারই মাঝখানে আমি আর আমার দাদা নৌকো নিয়ে। অসাধারণ। আর মূলত এই দ্বীপটির নাম হলো নিঝুম দ্বীপ, সদ্য গড়ে ওঠা একটি দ্বীপ। এই দ্বীপটা হলো নিঝুম দ্বীপ, আর এই দ্বীপটি হলো ধনচি ফরেস্ট। তো আমরা হচ্ছে ওই পার থেকে নৌকো নিয়ে এই পারে চলে এসেছি। আর একদম একদম রয়েছে বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগর। আর এই কোণে রয়েছে কিন্তু কলস, বিজিয়ারা, ঢুলিভাসানি, তারপরে চুলকাঠি জঙ্গল। আর এই পারে রয়েছে কিন্তু ঠাকুরার নদী। আর ওই পারে চলে গেছে কে প্লট, তারপরে রয়েছে মইপিট, জিডি আইল্যান্ড, গঙ্গার ঘাট, বিভিন্ন যেসব গ্রামগুলো রয়েছে দ্বীপের মধ্যে সেই সব
গ্রামের যে জেটি ঘাটগুলো পড়বে বা দ্বীপটাই পড়বে। আর দেখুন কত সুন্দর চর পড়েছে দেখুন। আমার ক্যামেরা কোয়ালিটি এতটা ভালো নয় যে আপনাদের ভালো করে জুম করে দেখাবো, কিন্তু হ্যাঁ দিনের বেলা আপনাদের আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আর সত্যি কথা বলতে এই যে এত বড় বড় নদী এত কিছু না, মানে এগুলোতে বেশি জল নেই, একদম জল ঘোলা হয়ে রয়েছে বেশিরভাগ, মানে অধিকাংশ সময় কি হয় এগুলো সব বালু চর, শুধু বালু চর, জল নেই বললেই চলে। নেমে গেলে হয়তো এক গোলা জল বা কিছুটাই পারে গেলে তো এক হাঁটু জলেই পারে। কি সুন্দর লাগছে দেখুন একবার, নিস্তব্ধ, আমাদের শুধু ইঞ্জিনের আওয়াজটাই শোনা যাচ্ছে, আর কিছুই শোনা যাচ্ছে না। আর ছোট্ট ছোট্ট ঢেউয়ের দোলাগুলো ভেসে আসছে, আর তারই মধ্যে আমরা নৌকো নিয়ে ভেসে যাচ্ছি। একটা মানে আলাদা রোমাঞ্চকর মুহূর্ত। এখানে চর রয়েছে দেখুন, জল একদম মানে কি বলবো, একদম থিতিয়েও রয়েছে, ছোট ছোট ঢেউ খেলছে, মানে এখানে জল নেই, পুরো চর হয়ে রয়েছে। চলুন আর কি দেখাবো, পুরো চারিদিকে সাদা আর সাদা কুয়াশা। রাত্রে কি করি আপনাদের অবশ্যই দেখাবো, চলুন। তো আমরা মূলত নৌকো নিয়ে আসছিলাম, আর এখানে একটা খাঁড়ি রয়েছে, সীমার খাল বলে, তাই তো মানুষ? এটা সীমাখাল, হ্যাঁ সীমা খালে আমরা আছি। আর এখানে আমাদের একদম চেনা পরিচিত কাকুর সঙ্গে দেখা হয়েছে, ওনারা হচ্ছে কাঁকড়া ধরবেন এই জঙ্গলে। আর এখানেই ওনাদের কাছে আমরা নৌকো নোঙর করেছি। তো আমরা চা খাবো বলতে কাকাউরা চা বসিয়েছেন। গ্যাসের কোনো ব্যাপার না, এই নৌকোর পিছনে ছোট্ট ছোট্ট টিনের ঘেরে আর উনুন তৈরি করে রান্নাবান্না বলুন বা বিভিন্ন যা কাজে লাগে উনুন, সেই উনুন। এখন বাজে হচ্ছে 6টা 19, আর কাঁকড়া ধরার পর্ব চলছে। আর মূলত হচ্ছে এটা আছে ধানচি জঙ্গলের একটি খাঁড়ি, যাকে বলে থাকেন অনেকে এখানকার স্থানীয় ভাষায় সীমা খাল। এই দেখুন এরকম করে জাল দিয়ে ওনারা কাঁকড়া ধরে থাকেন। আর কি মাছগুলো লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে, বগ মাছ। এই জালের মধ্যে খাবার দেওয়া থাকে। দেখুন কাঁকড়া, দেখুন এই কাঁকড়া ধরা পড়েছে, ব্যাস। এটাতেও রয়েছে দুটো কাঁকড়া রয়েছে, কিন্তু ছোট। ছোট আছে, আবার এ নেই, দাঁত নেই একটার। এটাতেও রয়েছে। হেতাল গাছের ডাল দিয়ে হাঁড়ির মধ্যে রাখা হয়েছে, নাহলে মারামারি করে সব দাঁত পাত ভেঙে নেবে। এইরকম করে জালতি 200 পিস দেওয়া রয়েছে, দেখেছেন? এটাতে নেই। এরকম করে আবার পেতে দেওয়া হবে, আবার কিছু সময় পর আবার দেখা হবে এরকম করে। পরিশ্রমের কাজ খুব এটা। এরকম করে বাঘ জঙ্গলের যে খাঁড়িগুলোতে এরকম করে পেতে থাকেন। দাদা, হ্যাঁ, তুমি ওই উপরটায় বসে পড়ো তো, ওই উপরটায় ওই নোংরাটা আরো ওই ইয়েতে এই পাশে ঝুলিয়ে দাও, তোমার পার সাইডটাই কাঁড়ি করবে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই কাঁকড়াটা তো একটু বড় আছে, পুরুষ কাঁকড়া এটা। একদম ওইখানে বসে পড়ো, হ্যাঁ। তুমি ওই পা ঝুলি দিয়েও বুঝো কোনো সমস্যা। হ্যাঁ ঠিক আছে। আলোটা আমার চোখের দিকে লাগে, আলোটা সেদিকে ঘুরে রাখবে। আচ্ছা এভাবে ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ
অনেক দূর পর্যন্ত আছে, 220 মানে অনেকটা, তাই না মানুষটা? 200 পিস মানে অনেক দূর। আর চাঁদ উঠেছে আকাশে, দেখা যাচ্ছে না, এই যে। না না, আমাকে ওরা এসেছিল, আমি নাম্বার নিয়ে রেখেছি। মানে আমিও মাঝে মাঝে এরকম ক্যাংড়া ধরার জন্য মানে জঙ্গল, মানে আমাদের পাশে, বাড়ির পাশে জঙ্গল তো, হেপি জাল দিয়ে ধরি আর কি। ওই খাবার জোগাড় হয়ে যায় ভালো। বন্ধ করেছি দাদা, অসুবিধা হচ্ছে। এতক্ষণ যে এই যে ঢোলগুলো তোলা হলো, এই যে জালগুলো, জাল তুলে ফাইনাল কতগুলো কাঁকড়া পড়েছে দেখাচ্ছি, দাঁড়ান আপনাদের। এগুলো বেশি তোলা যাবে না, বুঝলেন, এক্ষুনি মারামারি শুরু করে দেবে ওরা, আর দাঁত ভেঙে গেলে কাঁকড়ার দাম কমে যাবে, যেটা আমি শুনেছি। এই যে দেখুন, সব দাঁত হাঁ করে তাকিয়ে আছে, বলছি এরা কারা, আর এই কাঁকড়ার বড়। পাতাগুলো তুলতে বলছে, একটু হালকা করে তুলে নাও, দিলে তুলতে ভালো হয়। তুলো, হাতে তুলো, তোলো, তোলো, পুরো তুলো, পুরো তুলো। ব্যাস। এই যে, এই দেখুন, এত কষ্ট করার পর টোটাল এই কাঁকড়া, মানে এখন মোড়া কটাল চলছে, ওনারা বললেন যে এই সময় কাঁকড়া বেশি পড়ে না, তবুও এইগুলো পড়েছে। আর ওই কাঁকড়া খুব বদমাশ আছে, সবাই ছোট কাঁকড়াগুলোকে তাড়া করছে। কুয়াশা দেখুন, এত কুয়াশা, যেন ধুলো উঠছে, এত কুয়াশা। হ্যালো মা, মা, মা গো, হায় জাল পড়ছে, জাল দেখা যাচ্ছে না, এত কুয়াশা। কুয়াশা, এই দেখুন, কি করবো, কিছু করার নেই। কি অবস্থা দেখুন, কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই দেখুন টাইগার, দেখুন টাইগার জঙ্গলে এসে টাইগারটা দেখুন, অসাধারণ খেলা। বাঘ জঙ্গলের ভিতরে জাল ফেলছি, মাছ ধরছি, একদম সলিড এনজয় হচ্ছে আজকের। আর সত্যিকারে এরকম অ্যাডভেঞ্চার পাওয়া খুব দুষ্কর ব্যাপার। জাল ফেলা চলছে আমাদের, জাল ফেলছে মানসদা। ছোট্ট ছোট্ট মাছ আসছে। সব ছোট্ট ছোট্ট মাছ, সুন্দর চুনো মাছ, একদম জ্যান্ত, একদম কালারটা দেখুন, অসাধারণ, তাই না? একদম। আর এই আমরা মাছ ধরেছি জাল ফেলে। আর ওই পারে আমাদের জ্যাঠাও চলে যাচ্ছে, এত কুয়াশা পড়েছে। কাকাও চলে যাচ্ছেন, সাবধানে যান। আমরা হচ্ছে রাতে রান্না করব, আর দাদা হচ্ছে কাঁকড়া যে ধরেছিলেন না, ওই যে কি ঢোল না কি বলছিল, সেই ধরা যে কাঁকড়া পড়েছে ওই ঢোলের মধ্যে, সেগুলো দিচ্ছেন। আপাতত এইগুলো রান্না করব, রান্না করে আমি, দাদা আর মানুষটা আছে সঙ্গে খাবো। বুঝলেন কেমন কুয়াশা পড়ছে, এই দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই দেখুন কুয়াশা কেমন আছে দেখুন, আর ওদিকে চাঁদ মামা, ঠিক মতো বোঝা যাচ্ছে না, একদম ফগি ওয়েদার আজকে। এই হচ্ছে আমাদের পোর্টেবল উনুন। আমি এখানে আদা রসুন ছড়াচ্ছি। হ্যাঁ চলো। আর এই হচ্ছে আমাদের মাছগুলো ছাড়া রান্নাঘর। এবার শুধু থালা হাতে দক্ষিণেশ্বর স্টেশনে বসলেই ব্যাস। ওটা কোন কি বলে, কি পিছনটা কি বলে না, কি এটা কি বলে না, আমি চলে যাবো, ওটা কোনো ব্যাপার না। আমার কাছে শুধু কোনো কাজ ছোট বড় নয়, ঠিক আছে? হ্যাঁ, যেখানে পয়সা সেখানেই কাজ। তোমার বৌদিও কিন্তু ভালো কাজ জানে, হাতে কাজ, আর আমিও হাতে কাজ জানি। সে একটা সংসার মানে দোকান চালাতে পারে, আর আমিও পারি। আমরা যেখানে খুশি বসে না, টেবিল বিছিয়ে দিয়ে বা এমনি পেপার বিছিয়ে দিয়ে উলুন জ্বালিয়ে দিয়ে চপ ভেজে দেবো, ঠিক আছে?
তখন কি ওই কড়াটা দেখে এই কাঁকড়াটা একটু হালকা গরম জলে ই করলে করা আছে কড়াগুলো ধুতাম নাকি গরম দিলে মারা মারা যাবে না? হ্যাঁ হ্যাঁ, একটু জল দেখে এইটা জল আছে। আর সামনে ডাব্বা আসবে ওই জলের ডাব্বার কাছে। ছোট একটা চামচ আছে রাখ। মাছ কাটা চলছে এখন আমাদের, আর এই পারে রয়েছে কাঁকড়া। এই দেখুন আর এই মাছগুলো ধরা হয়েছে জাল ফেলে, এগুলো রান্না হবে। আরে তাপ লাগবে নি তো? না না না, বলে তো চলে তুমি নেটে বইটই দেখো নাকি? হুম? নেটে বইটই দেখো এখানে? আমার নেট সরে গেছে, পয়সা সরে গেছে মোবাইলে। ও আচ্ছা। বাড়িতে ফোন করতেও মানে পারি। এয়ারটেল মোটামুটি চলে এখানে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওই তো। স্বর্গ লাগছে, রাত 12টার দিকে নাকি। ঠিক আছে। হ্যালো ধরো, সুজিত, এই দুটো এগুলো মানে কড়া করে ভেজে দিচ্ছি। মাছগুলো গেলো, চিংড়ি মাছগুলো শুনতাম বা হালকা করে ভাজা আছে। দাদা এখন মাছ দিল আমাদেরকে খেতে, খাওয়ার জন্য। তোর কড়া করে রান্না করে দেবো না হালকা? তুমি যেমন করো করো, কোনো অসুবিধা নেই। হুম? এত সুন্দর ভেজে দিয়েছে মোটামুটি এই নদীর মধ্যেখানে, বাঘের জঙ্গলের পাশে বসে এই মাছে ভাজা খাওয়া মজাটা পুরো আলাদা, সত্যি। এখন আমি সুজিত ভাইকে দেবো মাছটা। এই নাও দাদা, মাছ দিল আমাদেরকে খাওয়ার জন্য। হ্যাঁ ঠিক আছে, দেখো দেখো আদা রসুন রেখেছিলাম, ঠিক আছে। এই দেখো, একদম মাছের পাশে মাছের ভাজা, ও অসাধারণ। আচ্ছা, এই সর্ষে তেলটা এইরকম ভেজাল কেন? না এইরকমই? হ্যাঁ, প্রত্যেকটা বাড়িতে স্বাদ। কি বলবো, মানে এত সুস্বাদু, এত টেস্ট। নোনা মাছ তো মানে অবশ্যই, মানে এরকম ওয়েদারে খাওয়ার মজাটাই পুরো আলাদা, তাই না সুজিত? একদম প্রত্যেকটা বাড়িতে টেস্ট, একদম টাটকা মাছ। অসাধারণ অসাধারণ, ভোলা যাবে না এইসব দিনগুলো। আর একটুখানি তেল দিলে ভালো আছে। হুম, তো যাই হোক, ফাইনালি আমরা মোটামুটি রাতে রান্না খেতে বসে গেছি। আর এই আমাদের চিংড়ি মাছ, আলু আর কাঁকড়া দিয়ে রান্না হয়েছে। ওই দাদাভাই রান্না করলো, সত্যি খুব সুন্দর রান্না করেছি, আশা করি দেখে মনে হচ্ছে। যাই হোক, এই আলুটা খেয়ে দেখি। খুব সুন্দর রান্না করেছে, সত্যি দাদা খুব সুন্দর রান্না করেছে। আর মানে কি বলবো, আমরা দুজন আছি, আমি আর সুরজিৎ। সুরজিৎ মোটামুটি রাতে ভাত খায় না, রাতে মুড়ি খায়। তাই বলছি দাদা আমি ভাত খাবো না, তাই আমি একাই মোটামুটি, ও তরকারি খাচ্ছে আর আমি ভাত খেতে লেগে গেলাম। এই হচ্ছে আমাদের নৌকো, আর এখানে আমরা রাত্রে ছিলাম। আর হরিণটি হচ্ছে এই পার থেকে পার হচ্ছিল। আর ওই যে একটা জেলে ভাইতে দাদা, তো ওনাদের কাঁকড়া নিয়ে আমরা এই নৌকোতে রান্না করেছিলাম। উনিও খেয়েছেন আমাদের সঙ্গে। ওনাদের একটা ছোট্ট ডোঙা রয়েছে ওই পারে।
আর এই স্পটটাকে বলা হয় সীমাখাল। আর ওই সাইডে প্রচুর হিতাল গাছ দেখা যাচ্ছে। আবার এই একটা খাঁড়ি একদম ভেতরের দিকে চলে গেছে। তো চলুন আজকের পর্ব এখানেই সমাপ্ত করছি। অনেক বড় ভিডিও হয়ে গেছে, বেশি কিছু আপনাদের বা ভালো কিছু দেখাতে হয়তো পারিনি। তো সুন্দরবনে সব কিছু যে সঙ্গে সঙ্গে দেখা যাবে বা দেখাতে পারবো এরকম কিছু কথা নয়, সেটা ভাগ্যের উপর নির্ভর করে। তো যাই হোক, প্রকৃতিকে যারা ভালোবাসেন প্রকৃতি অবশ্যই ভালোবাসবেন, এটা আমি জানি। তো যাই হোক, আজকের পর্ব এখানে সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দরবন থেকে আপনাদের অবিরাম ভালোবাসা জানাই। এই কালকে রাত্রে যে হরিণটা পার হয়ে গিয়েছিল, এই দেখুন পায়ের ছাপ দেখুন।